আজকে সুপ্রিম কোর্টে যেটা হলো সেটা কি নির্যাতিতার বিচারের জন্য হলো না আন্দোলন বন্ধের জন্য হলো, কিভাবে দেখছেন? দেখুন, আমরা আন্দোলনকারী ডাক্তারদের পক্ষ থেকে ছাত্রদের পক্ষ থেকে আমরা মনে করছি আজকে সুপ্রিম কোর্টে যেটা হলো সেটা বিচারের নামে প্রহসন ছাড়া আর কিছু না। মানে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় আসলে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট কাদের হয়ে কাজ করছে, কী লক্ষ্যে কাজ করছে, তারা কোন লক্ষ্যে সুমোটো মামলাটা নিয়েছিল সেটা আজকে প্রায় স্পষ্টই হয়ে গেল। এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের আমাদের আন্দোলনের যা দাবি, জাস্টিসের দাবি, সেফটি সিকিউরিটির দাবি, সেগুলো নিয়ে প্রপার কোনো দিশা তো আমরা দেখতে পেলামই না। গত দুটো শুনানিতেও যা হয়েছে, আজকেও আমরা সেই একই দীর্ঘসূত্রিতারই নতুন নতুন লক্ষণ, নতুন নতুন সিমটম দেখতে পেলাম। কিন্তু একেবারে শেষ মুহূর্তে গিয়ে আমরা দেখতে পেলাম অদ্ভুতভাবে একটি ন্যায়সঙ্গত গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠরোধ করার জন্য একেবারে সময় বেঁধে দিয়ে তৎপর হয়ে গেলেন আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি। এ ঘটনা আমাদের কাছে ভীষণই হতাশার, কারণ আমরা এদেশের গণতান্ত্রিক নাগরিক হিসেবে আমাদের গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করার যে অধিকার, সেই অধিকারের উপর বিশ্বাস রেখেই কিন্তু এতদিন শান্তিপূর্ণ আন্দোলন চালিয়েছি। এবার যদি দমনপীড়ন নেমে আসে, যদি হামলা দিয়ে মামলা দিয়ে আন্দোলন বন্ধ করার চেষ্টা হয়, তবে আন্দোলনের অভিমুখ যেদিকে ঘুরে যাবে সেটার জন্য কারা দায়ী থাকবেন এ প্রশ্ন আমি রাখলাম। এইটাতে আমি আসছিলাম, আপনাদের তো কালকে বিকেল 5টা অবধি সময়, আপনারা কি ভয় আন্দোলন বন্ধ করে দিচ্ছেন? একদমই না, আন্দোলন বন্ধ করে দেওয়ার কোনো প্রশ্নই নেই। কারণ এই আন্দোলন আজকে যেমন আমরা এখানে একটা রাজপথে এজলাসে দাঁড়িয়ে কথা বলছি, তেমনই গতকাল আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে সারা রাজ্যের প্রায় 50টিরও বেশি জায়গায় মঞ্চ করে আমরা জনতার মতামত রাজপথে আদালত নামে একটি কর্মসূচি নিয়েছিলাম। সেই কর্মসূচিতে একেবারে ঐক্যমতের ভিত্তিতে আমরা যে পেয়েছি, সেই মতামত আজকের মতামতের সঙ্গে মিলে যায়। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত জাস্টিস পাওয়া যাচ্ছে ততক্ষণ এই আন্দোলনকে কন্টিনিউ করে যেতেই হবে। এবং আমরা মনে করছি যে এই মুহূর্তে আন্দোলনের যে স্তরে আছে, প্রথমে এই আন্দোলন শুরু হয়েছিল জুনিয়র ডাক্তারদের নিয়ে, কিন্তু এই মুহূর্তে আন্দোলন যে স্তরে আছে, এখন এটা জনতার আন্দোলন, এখন এটা একটা গণ আন্দোলন, এবং আমরা কেবলমাত্র তার মাউথপিস হিসেবে কাজ করছি। ফলে সাধারণ মানুষ যখন চাইছেন যে রাস্তায় আমাদের জেগে থাকা প্রয়োজন, তখন আমরা রাস্তা ছেড়ে যেতে পারি না। আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ খুব বেশি উঠছে, আজকেও সুপ্রিম কোর্টে হয়েছে, কতজন পেশেন্ট মারা গেছেন, ভর্তি হতে পারেননি, আরও বেশি অসুস্থ হয়েছেন, এবং আপনাদের বিরুদ্ধে তো অভিযোগটা বারবারই তো উঠছে, কিভাবে দেখছেন এটাকে? দেখুন, এ অভিযোগ নতুন নয়। এ অভিযোগ বোধহয় ভারতবর্ষের ইতিহাসে যতদিন ধরে স্বাস্থ্য আন্দোলনের নজির রয়েছে, ততদিন স্বাস্থ্য আন্দোলনকে ভাঙার এই চক্রান্তের নজিরও রয়েছে। আমি যে কথাটা বারবার মনে করাতে চাই, একজন চিকিৎসক হিসেবে প্রত্যেকটা মৃত্যুই আমাদেরকে ব্যথিত করে, প্রত্যেকটা মৃত্যুই আমাদেরকে দুঃখ দেয়। এত সত্ত্বেও মৃত্যু ঘটে হাসপাতালে, মেডিকেল কলেজগুলোতে ঘটে, এবং আমরা যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সঙ্গে তুলনা করে দেখি, তাহলে অন্য জায়গায় টার্সিয়ারি কেয়ার হাসপাতালে একটা রোগে যতজন মানুষ মারা যান, আমাদের দেশে বেশি মানুষই মারা যান। কেন মারা যান? তার কারণ আমাদের দেশের যে সর্বোচ্চ হাসপাতালগুলো, মেডিকেল কলেজগুলো, যেগুলো কিনা দেশের শ্রেষ্ঠ হাসপাতাল হওয়ার কথা, সেখানে যথাযথ সংখ্যায় সিনিয়র ডাক্তার নেই, যথাযথ সংখ্যায় ফ্যাকাল্টি নেই, যথাযথ সংখ্যায় নার্সিং স্টাফ নেই, যথাযথ সংখ্যায় স্বাস্থ্যকর্মী নেই, সেখানে ওষুধের কোয়ালিটি খারাপ, স্যালাইনের কোয়ালিটি খারাপ, মেডিকেল ইনস্ট্রুমেন্টের কোয়ালিটি খারাপ। এই সমস্ত কারণগুলোর কারণে আমরা নিজেদের উদয়াস্ত পরিশ্রম করেও আমরা কখনোই যে কেয়ারটা দিতে পারি সেটা আন্তর্জাতিক স্তরের সমান হতে পারে না। এই একই প্রসঙ্গ ধরে আমি বলতে চাইবো যে আমাদের রাজ্যে যে স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে, আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থাতে তো মাল্টিপল স্তর রয়েছে, অনেকগুলি স্তর রয়েছে। প্রাইমারি হেলথ সেন্টার রয়েছে, কমিউনিটি হেলথ সেন্টার রয়েছে, ডিস্ট্রিক্ট হাসপাতাল রয়েছে। এই সমস্ত জায়গায় কিন্তু এখন ডাক্তারের এক কৃত্রিম অভাব তৈরি করা হয়েছে। মানে ছাত্রছাত্রীরা MBBS পাস করে বসে আছে, আমরা চাকরি চাই, সরকার বলছে আমরা চাকরি দিতে পারছি না, অথচ সেই সরকারই বলছে যে চারিদিকে ডাক্তারের ভারী অভাব। আমরাও তা দেখতে পাই, যে সমস্ত রোগের চিকিৎসা CHCতে হওয়ার কথা, সেই সমস্ত রোগ নিয়ে মানুষ আসছেন মেডিকেল কলেজগুলোতে। সারা রাজ্যের সমস্ত স্বাস্থ্য ব্যবস্থার চাপ এসে পড়ছে ওই হাতে গোনা 10-12টা সেন্টারে, এবং সেখানকার সমস্ত চাপ এসে পড়ছে জুনিয়র ডাক্তারদের কাঁধে, কারণ সিনিয়র ডাক্তারদের সংখ্যা অপ্রতুল। ফলে আজকে যখন আমরা আমাদের ন্যায়সঙ্গত দাবিতে আন্দোলন করছি, তখন সেই আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য এই সমস্ত তথ্য বারবার তুলে ধরার চেষ্টা হচ্ছে। কিন্তু আমরা বলতে চাই, যদি আজকে এই ঘটনার কারণে স্বাস্থ্য প্রশাসনের কোনো ক্ষতি হয়ে থাকে, তার দায় একমাত্র রাজ্য প্রশাসনেরই। কারণ দুটো, 1 নম্বর, আমাদের আন্দোলনের যে দাবি, সেই দাবি কোনোটাই আকাশ কুসুম দাবি নয়। সেই দাবিগুলি একদম বেসিক
জাস্টিসের দাবি, সেফটি সিকিউরিটির দাবি, যেটা রাজ্য প্রশাসন চাইলে কয়েক ঘন্টায়, এমনকি কয়েক দিনের মধ্যে, বড়জোর কয়েক দিনের মধ্যেই সেটা সমাধান করতে পারে। তারা সদিচ্ছা দেখায়নি, তাই এখনও আমাদের কাজ ছেড়ে রাস্তায় বসে থাকতে হয়েছে। 2 নম্বর, যেটা আমি বললাম, সিনিয়র ডাক্তারদের অপ্রতুলতার কারণেই জুনিয়র ডাক্তারদের কাঁধে এত বড় জোয়াল এসে পড়ছে। সিনিয়র ডাক্তাররা পরিশ্রম করছেন, ওভার ডিউটি করছেন, কোর্টে যেতে মেকআপ করছেন, তা সত্ত্বেও যে অভিযোগগুলো উঠছে, এটা কি উদ্দেশ্য প্রণোদিত মনে হচ্ছে? অবশ্যই আমরা মনে করছি এটা উদ্দেশ্য প্রণোদিত, কারণ না হলে আমার একটা প্রশ্ন আছে, এই যে 23 সংখ্যাটা, এই 23 সংখ্যাটাকে কিভাবে পাওয়া গেল? মানে এই 1 মাসে আমরা তো জানি যে একটা মেডিকেল কলেজে, আগেই বলেছি, মৃত্যু দুর্ভাগ্যজনক, কিন্তু এর থেকে প্রচুর বেশি মৃত্যু ঘটে। তার মধ্যে এক্স্যাক্টলি কোন স্ট্যাটিস্টিক্যাল টেস্টের মাধ্যমে ডিরাইভ করা গেল যে ওই 23টি মৃত্যুই জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির কারণে হয়েছে, বাকি মৃত্যুগুলি নয়? ফলে এখানে একেবারে আমরা মনে করছি আরবিটারিলি একটা নাম্বার বলে দিয়ে কেবল মানুষের কাছ থেকে সহানুভূতি করার চেষ্টা, এবং আজকে আমাদের আন্দোলনের প্রতি মানুষের যে বিপুল ইমোশন কাজ করছে, সেই ইমোশনকে বিপথে চালিত করার অপচেষ্টা করছে রাজ্য প্রশাসন তথা তাদের উকিল। আজকে তো মুখ্যমন্ত্রী বললেন আপনাদের অনেক দাবি মেনে নেওয়া হয়েছে, তাও কেন আন্দোলন চালাচ্ছে? দেখুন, আমাদের দাবি খুব স্পষ্টভাবে 5টা দাবিতে আমরা গত 15-20 দিন অন্তত আন্দোলন করছি। আপনারা জানেন সেই দাবিগুলো কি: জাস্টিস ফর অভয়া, সন্দীপ ঘোষের সাসপেনশন, বিনীত গোয়েলের পদত্যাগ, কলেজে কলেজে ডেমোক্রেটিক পরিবেশ তৈরি করা, স্বাস্থ্যক্ষেত্রে সেফটি সিকিউরিটির দাবি। এখন এই 5টা দাবির মধ্যে কোন দাবিটা রাজ্য সরকার স্বেচ্ছায় মেনে নিয়েছে সেটা সাধারণ মানুষও বলতে পারবে আজকে। আমি কালকে রাস্তায় দাঁড়িয়েছিলাম, সে সময় একটা বাচ্চা মেয়ে আমাকে দেখতে পেয়ে বললো, কাকু তোমাকে টিভিতে দেখেছি, বলো উই ওয়ান্ট জাস্টিস। আমি বললাম উই ওয়ান্ট জাস্টিস, বললো উই জাস্টিস ফর আরজি কর। ওই বাচ্চা মেয়েটাকেও জিজ্ঞেস করলেও জানে এই 5টা দাবির একটাও দাবি পূরণ হয়নি। প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে যখন, আমাদেরও বলতে খারাপ লাগে, মিথ্যা ভাষণ তো বলতে পারি না, অসম্মান করা হয়। অসত্য ভাষণ যখন এভাবে ধেয়ে আসে একটা জনতার আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য, তখন সেটা প্রশাসনের লক্ষ্য কি, কোন লক্ষ্যে প্রশাসন চলছে, সে বিষয়ে কিন্তু খুব শক্তপোক্ত প্রশ্ন তুলে দেয়। শেষ প্রশ্ন, তার মানে কালকে 5টার মধ্যে আপনারা আন্দোলন তুলেও নিচ্ছেন না এবং ভয়ও পাচ্ছেন না? ডেফিনেটলি আমরা ভয় পাচ্ছি না, ভয় পাওয়ার কোনো প্রশ্ন নেই। আজকে আপনারা সমস্ত রাজ্যের মেডিকেল কলেজ জুড়ে যে থ্রেড সিন্ডিকেটকে উন্মোচন হতে দেখছেন, সেই সিন্ডিকেটের মধ্যে বসে থেকে কিন্তু আমরা আন্দোলন শুরু করেছি। আমরা অনেকেই জানি যে এই আন্দোলনটা করলে, সেই মুহূর্তে আমরা জানতাম যে সেই আন্দোলনটা করলে আমাদের কেরিয়ার নষ্ট হতে পারে, এমনকি আমাদের কলিগের সঙ্গে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সেই জাতীয় ঘটনা ঘটতে পারে, প্রাণ সংশয় হতে পারে। তা সত্ত্বেও যে ঘটনা আমাদের হাসপাতালের দিদির সাথে ঘটেছে, সে ঘটনা কালকে আমাদের বাড়ির দিদির সাথে হতে পারে। শুধু এই ইমোশনটুকুকে বুকে নিয়ে আমরা লড়াই করেছি। এত সমস্ত থ্রেট শুরু থেকে ফেস করে আমরা লড়ে যাচ্ছি। গুন্ডারা আক্রমণ করেছে হাসপাতালে, আমরা পিছিয়ে আসিনি। পুলিশের পক্ষ থেকে সুরক্ষা পাচ্ছি না, আমরা পিছিয়ে আসিনি। আজকে রাজ্য ব্যবস্থা নিতে পারে, এই ছোট্ট ভয় দেখে আমাদেরকে আটকে রাখা যাবে না। আন্দোলন তো অনেক দিন হলো, আর কতদিন চালাবে? তোমরা তো পেশেন্টদের থেকে দূরে, কীরকম লাগছে এরকম রাস্তায় পড়ে থেকে আন্দোলন করতে? পেশেন্টদের কাছে যেতে পারছো না, পেশেন্ট সাইডে নেই তোমরা। দেখুন, আমরা তো জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি আমরা যে করছি, আমাদের একমাত্র দাবি ছিল যে আমাদের যে দিদি বিচারটা যত তাড়াতাড়ি দিয়ে দেবেন আমরা কাজে যোগদান করতে পারবো। কারণ কি আমরা তো চাই যে পেশেন্টদের সাথে থাকতে, পেশেন্টদের পাশে থাকতে, কিন্তু এখানে এমনই একটা ঘটনা ঘটে গেছে, সেখান থেকে দাঁড়িয়ে আমরা পারছি না যে এই ঘটনা তো আমার বাড়ির দিদির সাথে, আমার পাড়ার দিদির সাথে করতে পারে। তাহলে আমরা এই জন্যই আমরা দাবি করছি যে যত তাড়াতাড়ি সম্ভব বিচার দিদিকে। তাহলে আমরা, বিচার তো হচ্ছে সুপ্রিম কোর্টের, মুখ্যমন্ত্রী তো বললেন উৎসবে সামিল হতে, বা দুর্গাপুজো এসে গেছে, উৎসব করবে না? কোন মানে মুখ নিয়ে আমরা উৎসব করব? আজকে 30 দিন হয়ে গেল, 31 দিন, 32 দিনের মাথায় আজকে আমাদের আন্দোলন দাঁড়িয়ে। আজকেও এখনও পর্যন্ত একজনকে মাত্র অ্যারেস্ট করা হয়েছে। তাহলে এই জন্য এখানে যে বাকি যারা রয়েছে এই কাণ্ডের সাথে যুক্ত, তারা তো খোলা বুকে ঘুরে বেড়াচ্ছে। তোমরা কি শিওর বাকি কেউ আছে? দেখুন, এখানে আমাকে বলতে হবে না, একজন ক্লাস 7-8-এর ছেলেও বলে দিতে পারবে। যেভাবে মানে নৃশংস ঘটনা ঘটেছে, সেখানে একের বেশি ঘটনা মানে মানুষ যুক্ত, সেটা যে কোনো মানুষ বলে দিতে পারবে। তাহলে এখানে তারা তো খোলা বুকে ঘুরে বেড়াচ্ছে, তাহলে তাদের তো মানে তারা যেহেতু মানে আমরা আর কোন মুখে এটাকে আর পুজো বলে আমরা। কোন কলেজ? আমি আরজি কর মেডিকেল কলেজ স্টুডেন্ট। কিভাবে দেখছেন এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনটাকে? জুনিয়র ডাক্তারদের আন্দোলন জাস্টিফাইড, সেটা হচ্ছে
এখন এটা লিমিটেড নয় শুধু ডাক্তারদের মধ্যে, এখন সমাজের সমস্ত স্তরের মানুষের আন্দোলন হয়ে পরিণত হয়েছে এইটা। এই যে আন্দোলনটা চলছে, এত মানুষ এগিয়ে আসছেন, সাধারণ মানুষের পার্টিসিপেশন, আপনারা কি ভেবেছিলেন এরকম হবে? এরকম হয়ে প্রথমে ভাবিনি, কিন্তু এটা এই একটা ঘটনাকে বেস করে হতে পারে না, কারণ সমাজের সমস্ত স্তরেই অন্যায় চলছে, মানে মানুষ মানে ডেইলি লাইফে তারা ফেস করছে, সেই ক্ষোভটা তাদেরকে একটা পাওয়ার দিয়েছে রাস্তায় নামার জন্য। আচ্ছা, এই যে মুখ্যমন্ত্রী বললেন উৎসব এসে গেছে, উৎসবে নামতে, উৎসবে যোগদান করছেন আপনারা ডাক্তাররা? আমরা একদমই উৎসবে যোগদান করব না, এবং আমরা আন্দোলনটা চালিয়ে যাব। ভয় পাচ্ছেন না যে কালকে 5টার পর তো করলে বিপদ হতে পারে? সুপ্রিম কোর্টও বললো রাজ্য সরকার স্টেপ নিলে কিছু করা যাবে না। আমরা ভয় পাচ্ছি না, একদম ভয় পাচ্ছি না, কারণ সাধারণ মানুষ আমাদের সাথে আছে। যে কথাটা রাজ্য সরকার বলছে, এটা হচ্ছে মানুষের চিকিৎসা আফেক্টেড হচ্ছে। আমার জুনিয়ররা অলরেডি বলে দিয়েছে যে আমরা পরিষেবাটা চালু রাখতেই চাইছি। আমরা ক্লিনিক, এটার প্যারালেলি একটা ক্লিনিক, অভয়া ক্লিনিক চালু করেছি, এবং আমরা চাইছি যে আমরা আমাদের ইনস্টিটিউশনগুলোতেই পরিষেবা দিতে পারি, কিন্তু যেখানে সিকিউরিটি নেই, যেখানে এরকম একটা মানে হরিবল একটা ইনসিডেন্ট হলো, সেখানে আমরা কি করে দিতে পারব?